সো যেখানে বলছিলাম আমাদের এখানে যে মূলত চারটা স্টেপ আছে, সেই ফার্স্ট স্টেপের মধ্যে থেকেই মূলত সেই পার্টটাই আসে যে রিস্কটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং আইডেন্টিফাই করার জন্য আপনার একটা ইচ্ছে টিম ওয়ার্ক। এটা আসলে একা কারো পক্ষে সম্ভব হয় না, কারণ এক মানে আপনার এরিয়াতে এক্সপার্ট, কারণ প্রজেক্ট যেহেতু ইটস এ কন্ট্রিবিউশন অ্যান্ড কোলাবোরেশন অফ পিপল ফ্রম ডিফারেন্ট ডিসিপ্লিন, সো ইউ নিড পিপল ফ্রম ডিফারেন্ট ডিসিপ্লিনস টু কাম অন দ্য সেম বোর্ড। এই জন্য সেখান থেকে আসে। সো ব্রেইন স্টর্ম করতে বলা হয়, সবাই বসে একটা রাউন্ড টেবিল টাইপের বসার পর সবাইকে একটা আপনার এরিয়াটাকে আপনার দেওয়া থাকে। ধরেন ফর এক্সাম্পল আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার যেরকম আছেন, অথবা আপনি যদি একটা প্রজেক্টের ক্ষেত্রে মার্কেটিং এর লোকগুলোকে বলেন আমি আইটির, সো তারা তাদের এর অ্যাসপেক্টের যেগুলো আছেন সেই যেই দায়িত্ব তাদের দেওয়া আছে ফিল্ড অফ এক্সপার্টিস, সেইটার এগেনস্টে সেই জিনিসপত্রগুলো তারা করেন। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যখন আপনারা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, যেরকম একটা ফুটবল টুর্নামেন্টে দেখা গিয়েছে লেফটে, সেইটা ধরে যখন বসার পর তখন মিলে আপনারা 3-4 জন মিলে বসেন যে ফিল্ড সিলেকশনে কি কি ধরনের রিস্ক হতে পারে। ফিল্ড মাঠ না পাওয়া যেতে পারে, মাঠ অনেক দূরে পাওয়া যেতে পারে, মাঠের ধরেন কস্ট যেটা বা রেন্ট যেটা সেটা আপনার ডিফিকাল্ট হতে পারে। তারপরে ফিল্ড ভিজিটের জন্য আপনি তারপরে চিন্তা করে দেখেন যে ফিল্ড ভিজিটের ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে। ফিল্ড ভিজিটের ক্ষেত্রে আপনার ট্রান্সপোর্টেশন নাও থাকতে পারে। তারপরে হচ্ছে ওই দিন অ্যাডভার্স ওয়েদার হতে পারে। তারপরে হচ্ছে যেখানে যাচ্ছেন সেই দিন ওরা আপনার অ্যাভেলেবল নাও থাকতে পারে। তারপরে হচ্ছে ফিল্ড বুকিং এর কথাও যদি আসে, বুকিং করতে গেলে আপনার সেই পরিমাণ পয়সাটা দরকার হবে, অ্যাডভান্স মানি, সেই মানিটা নাও হতে পারে। সো সেক্ষেত্রে আপনাকে ফিজিক্যালি যে টাকা দিয়ে আসতে যদি হয় অন দ্য গ্রাউন্ড, ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছেন। সো প্রতিটা ধরে 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 আপনি, দ্যাট ক্যান বি অ্যান অপশন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের, যেই প্রতিটা ছোট ছোট প্যাকেজগুলো আছে বা আপনার অ্যাক্টিভিটি যেগুলো আছেন সেইগুলোকে ধরে ধরে আপনি বের করতে পারেন। এখন আরেকটা উপায় আছে, আমাদের যেরকম যদি সিমিলার প্রজেক্ট, ওই যে টেমপ্লেটস এর মতো সিমিলার প্রজেক্ট যদি পূর্বে করা থাকে এবং সেটার যদি কোনো আমার ডেটাবেস আমার আর প্রজেক্ট ম্যানেজমেন্টের বা পিএমও অফিসে থাকে, সেইটাকে তুলে বের করে আনলে আপনি সেখান থেকে যেরকম আগে যেরকম কস্ট এবং টাইমের একটা এস্টিমেশন পেয়েছিলেন, সেম ভাবেও এখানেও ওরাও ওদের প্রজেক্ট করতে গিয়ে কি কি ধরনের রিস্ক হয়েছে, তাদের রিস্ক রেজিস্টার বলে একটা ডকুমেন্ট আছে, সেটা আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। সেটা পেয়ে গেলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, আপনি ওই রিস্ক রেজিস্টারটা বের করে আপনি তখন দেখার চেষ্টা করবেন কি কি হয়েছে। এখন রিস্ক রেজিস্টারটা আমাদের কাছে এখন ক্লিয়ার না হতে পারে, সেটার জন্য আমরা আরো 2 বা 3টা স্লাইড করলে তখন দেখব যে আমাদের একটা রিস্ক রেজিস্টার বলতে কিরকম হয়। যেরকম আপনারা দেখবেন হোটেলে যখন চেক ইন করেছেন তখন ওদের একটা রেজিস্টার খাতা থাকে, সেই জায়গার মধ্যে থেকে আপনার নাম থাকবে, আপনার এনআইডি, ফোন নাম্বার, হ্যান ত্যান, কতদিনের জন্য থাকবেন, দ্য পারপাস অফ দ্য ভিজিট, এভরিথিং দেওয়া থাকে। সেম ভাবেও রিস্ক রেজিস্টারটা যখন তৈরি করা হয়, তার মানে কি কি ধরনের রিস্ক হতে পারে যেটা আপনি অনুমান করছেন, সেই রিস্কগুলো হওয়ার সম্ভাবনা কতটুক সেটার একটা কলাম থাকে, সেই রিস্কগুলো হলে কতটুক ক্ষতি হবে সেটার একটা কলাম থাকবে, রিস্কের স্কোর তার মানে হওয়ার প্রবাবিলিটি এবং হওয়ার ইম্প্যাক্ট দুটো গুণ করলে যেরকম হবে সেটা একটা থাকবে, রিস্কটাকে যে আপনারা ক্রিটিক্যাল কনসিডার করছেন, মিডিয়াম কনসিডার করছেন, মডারেট নাকি মাইনর, সেটার একটা ক্যাটাগরি থাকবে বা কলাম থাকবে। তারপরে এই রিস্কের কি অ্যাকশন নিচ্ছেন, এটাকে কি আপনি কমানোর চেষ্টা করছেন, আপনার এটার অ্যাকশনটা কি হচ্ছে। ওই যে বৃষ্টির আউটডোরে আমার সেমিনার, সেটার পরিবর্তে যদি বৃষ্টি হয়, তার জন্য আমার প্ল্যান কি করা আছে, আমি ইনডোরে বুকিং নিব। তাহলে ইনডোরে যে বুকিং নেবেন, এই বুকিং এর দায়িত্বটা কাকে দেওয়া আছে, সোহেল রানাকে দেওয়া আছে। এখন তারপরে সবার লাস্টে একটা কলাম তৈরি করবেন, সোহেল রানা সেখানে বলবেন যে আমার বৃষ্টি তো একটা রিস্ক, তার কন্টিনজেন্সি বা তার প্রতিকারমূলক কাজ আমি করে রেখেছি যে ইনডোরে আমি বুক করব। সেই বুকিংটা কি কনফার্ম হয়েছে, নাকি বুকিংটা এখনো ওপেন আছে, নাকি বুকিংটা এখনো আপনার ওয়ার্ক ইন প্রোগ্রেস, তাদের সাথে কথা বলেছেন, তার মানে কনফার্ম মানে তাদের সাথে বুকিং ইজ ডান। সেখানের মধ্যে থেকে ওপেন মানে যখন লেখা থাকবে, ওপেনের মানে হচ্ছে যে রিস্কটাকে আমি আইডেন্টিফাই করছি বাট আমি এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ আপনার নেই নাই। ইন প্রোগ্রেস মানে হচ্ছে ভাই আমি ওদের বুকিং এর জন্য কথা বলছি কিন্তু ওনারা এখনো পর্যন্ত আমাদেরকে কনফার্ম করেনি, ওই স্ট্যাটাসটাও লিখতে হবে। এই সব জিনিসগুলো এতগুলো কলাম যখন থাকে ওইটাকে বলা হয় একটা রিস্কের রেজিস্টার, ওইটা আমরা সবার পরে করি। তো
এই যে প্রজেক্টটা শেষ হয়ে গেলে আমার সকল কাজকর্ম যখন আমি জমা দিয়ে দিব, আমার এই খরচ এতটুক, এই হয়েছে, এই রিস্ক হয়েছে, এই যে রিস্ক রেজিস্টার সব কিছু জমা দিয়ে দিব। আপনি তখন সেম ধরনের প্রজেক্ট পরবর্তী বছর বা তারপরের বছর করতে গেলে জাস্ট অফিস থেকে ওই ওই ফাইলটা আনবেন, কিচ্ছু দরকার নেই, একটা শুধু রিস্ক রেজিস্টারটা বের করবেন, করলেই ওরা কি কি রিস্কগুলোকে কনসিডার করেছে, রিস্কগুলো হওয়ার সম্ভাবনা কতটুক, হলে ক্ষতি কতটুক, সেটা হয়তো চেঞ্জ হতে পারে, কারণ ওরা হয়তো প্রজেক্টটা করেছিল উইন্টার সিজনে, আপনি হয়তো প্রজেক্টটা করবেন ইন মনসুন এই সিজনটাতে। সো সেই ক্ষেত্রে আপনার হওয়ার আর কিছু কিছু জিনিসগুলো ভ্যারি করতে পারে, বাট রিস্কটা তো থাকবেই, সেগুলো থেকে আপনি একটা ভালো আইডিয়া পাবেন। সো রিস্ক আইডেন্টিফিকেশনে আমার ইনপুটসগুলো কোত্থেকে আসবে, একটা টিম ফর্ম করে দেন, আপনারা 5-6 জন মিলে বিভিন্ন এরিয়ার থেকে টিম ফর্ম করে দিয়ে আপনারা আপনার এরিয়ার থেকে কি কি রিস্ক হতে পারে সেটাকে আইডেন্টিফাই করেন। সেকেন্ড জিনিসটা হতে পারে ডাব্লিউবিএস করেন, ডাব্লিউবিএস থেকে আপনারা সেম ভাবেও এই রিস্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা করেন। তার মানে ডাব্লিউবিএসটাকেই আপনি একমাত্র আপনার পিলার ধরে প্যারাসা বা বড়গাছার মতো আস্তে আস্তে বের করেন কোনটা কাজ করতে গেলে কি কি। সেটাতেও আপনার 1-2 জন 3 জন 4 জন যারা আছেন তারা সবাই মিলে বসে প্রতিটা ধরে ধরে সিলেকশন অফ রেফারি, সেখানের মধ্যে থেকে আপনি রেফারি শর্টলিস্ট করা, রেফারি কনফার্ম করা, সেগুলোর মধ্যে থেকে আপনি তখন কি করতে পারেন, এটাতে আমরা ট্রান্সফারও করে দিতে পারি। কিভাবে ট্রান্সফার করতে পারি, আপনার থার্ড পার্টি একটা, তার মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার কাছে দিয়ে দিব, ভাই তোমরাই আমাকে রেফারি দিবা, সবকিছু দায়িত্ব তোমার। ইভেন আপনার ফুটবলের টুর্নামেন্টের মধ্যে ফুডের ব্যাপার হতে পারে, আমরা তখন কি করব, ওই ঝামেলাতেই যাব না, এটাও চাইলে আপনি ট্রান্সফার করে দিতে পারেন। এই যে আমাদের অলিম্পিয়া আছে, ওকে বললেন যেই কয়দিন খাওয়া দাওয়া আছে সব তুমি ওই দিন করবা। এই যে আমাদের দেখেন এখানে টুর্নামেন্টগুলো হয়, তখন ওরা কি করে, অলিম্পিয়ার সাথে চুক্তি করে ফেলে যে তোমাদের এই ক্যাফেটেরিয়া থেকে আমার 20 জন প্লেয়ার খাবে, তোমরা এই ফিক্সড প্রাইসে প্রতিটা মিল কত টাকা ধরবা, প্রতিটা মিল ওরা 180 বা 200 টাকা করে ধরে, ওই 180 বা 200 করে ধরে 20 জন 30 জন 40 জনের সবগুলোকে করে ফেলে। সো আপনার জন্য এই 3টা ওয়ে ইজ ভেরি ইউজফুল। সবাই মিলে বসে আলোচনা করেন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের সাথে সাথে প্রতিটা কাজ করতে গেলে কি কি ধরনের ঝুঁকি হতে পারে, রাইট দেম ডাউন। আর পূর্বের যদি কোনো প্রজেক্ট একই ধরনের করা হয়ে থাকে সেটার কাগজপত্র বের করে তাদের যে রিস্ক রেজিস্টার বলে একটা পেজ আছে বা একটা সেকশন আছে, ওইটাকে ফটোকপি করে নিয়ে চলে আসেন, আপনার কাজ শেষ। এই কাজে মূলত আপনার আহামরি কিচ্ছু করতে হবে না, যাবতীয় যা যা মনে করেন বিপদ হতে পারে, রাইট দেম ডাউন, জাস্ট সেগুলো করে ফেলেন। সেরকম ভাবে যদি আমরা ফুটবলের কাজ করে থাকি, ফুটবল টুর্নামেন্ট আমাদের যদি সামনে চিন্তা করে থাকি, সেই ফুটবল টুর্নামেন্টের জন্য আমরা এইটাকে এইভাবে করে করে ফেলতে পারি। ও, একটা জিনিস একটু জানার দরকার ছিল, আমরা একটা এমবিএ ইএমবিএ স্টুডেন্টদের জন্য আমরা একটা এমবিএ নাইটস একটা প্ল্যান করছিলাম, এটাই টার্ম ব্রেকে করার প্ল্যান আছে। সেটা হবে হচ্ছে বিকালে আপনারা আসবেন, স্ন্যাক্স ট্যাক্স যেগুলো ফুচকা চটপটি, তারপরে কাবাব টাবাব হ্যান ত্যান সো অ্যান্ড সো ফুড থাকবে, তারপরে গান বাজনা হবে, তবে আপনারা পার্টিসিপেট করবেন, দেয়ার উইল বি এ লট অফ গেমস টু, এবং তারপরে একটু নিজেরাও গান টান যদি গান সেরকম, তারপরে আরো কিছু আছে যে মিউজিক্যাল চেয়ার, তারপরে ওই যে লটারি টটারি কিছু থাকবে, এবং ফলোড বাই এ ডিনার থাকবে। এখন এইটা কি আপনারা টার্ম ব্রেকে, কি আপনারা ইউজুয়ালি টার্ম ব্রেকে তো সবাই এই মানে দেশেই থাকেন, সো কোন টাইমটা সবচেয়ে মোস্ট সুটেবল হয়, ডিউরিং টার্মে নাকি টার্ম ব্রেকের সময়, কোনটা হয় বলেন তো? পিঙ্ক টার্ম ব্রেকটা বেস্ট চয়েস। টার্ম ব্রেকের সময় সবার মোটামুটি ফ্রি থাকে, পড়ালেখার চাপটা থাকে না। বাবা, পড়ালেখার চাপ থাকে না আপনার, এই তো। সো এইটার আমরা ফাইনাল করার জন্য ইয়েতে আপনার আর আর ইয়ের মধ্যে থেকে আপনার টেলিগ্রাম গ্রুপে আমরা ওই পোলটা দিব আজকালকের মধ্যেই, কারণ আমাদের প্ল্যানটাও আছে যে আসলে এই টার্ম ব্রেকে, বিকজ বেসিক্যালি মানে টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য খুব একটা বেশি কিছু ব্যবস্থা আসলে করা হয় না। তো আমরা ওই প্ল্যানটাই করছি যে আসলে আপনাদের জন্য স্পোর্টসের একটা ইভেন্ট করব, তারপরে এই এমবিএ ইয়েটা থাকবে। সো আপনার অ্যালামনাই ভার্সেস যারা যারা কারেন্ট স্টুডেন্ট আছেন, বিভিন্ন এরকম সিক্স সাইড বলেন, তারপরে ব্যাডমিন্টন, এরকম টাইপের এইবার থেকে আমরা শুরু করব। সো না হলে দেখা যাচ্ছে আপনারা শুধু আসেন যান আর
ইউনিভার্সিটির খুব একটা সার্ভিসেসগুলো খুব একটা ইয়ে করতে পারেন না। সো এটাও আমাদের এই জন্য একটু জিজ্ঞেস করে নিলাম। এনিওয়েজ, সো ফুটবলের ক্ষেত্রেও যদি আপনার, আর এখন কি করছি আমরা ফার্স্ট স্টেপে যত জিনিসগুলো মানে আমার ইভেন্টটাকে নষ্ট করার জন্য কি কি দুর্ঘটনা ঘটতে পারে আপনি শুধু লিখতে থাকবেন। ব্যাড ওয়েদার হতে পারে, বৃষ্টি হতে পারে, তারপরে স্টর্ম হতে পারে, থান্ডার স্ট্রাইক হতে পারে, খেলোয়াড় ইনজুরি হতে পারে, তারপরে আপনার রেফারি না আসতে পারে, ক্রাউড কন্ট্রোল ইস্যু হতে পারে, পার্কিং এর ব্যাপার একটা হতে পারে, মেডিকেল এমার্জেন্সি হতে পারে অনেকের, তারপরে খাওয়া রিফ্রেশমেন্টের ব্যবস্থার কথা আছে, তারপরে ইলেকট্রিসিটির ব্যবস্থা হতে পারে যদি আমাদের সন্ধ্যায় খেলা হয়, সেই ক্ষেত্রে লাইটিং এর ব্যবস্থার একটা একটা ব্যাপার আছে। এরকম লিস্ট উইল গো অন। সো আপনার এই স্টেপে হচ্ছে সবাই মিলে বসেন, যারা পূর্বে ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করেছে, খেলা প্লেয়ার ছিলেন, এরকম সবাই টবাই নিয়ে টিয়ে বসে টসে ইভেন্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স আছেন, বসে নিয়ে ট্রাই টু লিস্ট ডাউন অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান, এভাবে করে বের করার চেষ্টা করেন। এখন ফার্স্ট স্টেপে হচ্ছে সবাইকে আপনি নেন, এরপরে আসবে সেখান থেকে ওই যে আমরা একটা ওভারের সব বলগুলোকে তো আসলে খেলি না, কিছু কিছু বলগুলোকে ছেড়ে দেই, কিছু কিছু বল যেগুলোকে আমার স্ট্যাম্পের বাইরে সেগুলোকে ছেড়ে দিই। এখন আমার সেকেন্ড স্টেপের মধ্যে থেকে আসবে যে আসলে আহ, আচ্ছা, এখানে আরেকটা একটু জিনিস বলে নিতে চাই যে এখানের মধ্যে থেকে আপনার মাত্র এই তিনটা দেওয়া আছে, তিনটা থেকেও আরো একটা বা দুইটা ওয়ে আছে যেটা দিয়ে আপনি আসলে আহ, আপনি রিস্কটাকে আইডেন্টিফাই করতে পারেন। সেটা হচ্ছে কিছু কোম্পানি করে বলেছিলাম, সোয়াট অ্যানালাইসিস করে আপনার অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস যেটা আছে, সরি উইকনেস অ্যান্ড থ্রেটস, আপনার নিজস্ব কি কি লিমিটেশন সেগুলোকে ধরে ধরে অনেকে উইকনেসগুলো আপনার রিস্কগুলোকে বের করে। যেমন আপনার নিজস্ব কোনো ইলেকট্রিশিয়ান নাই, নিজস্ব কোনো আপনার জেনারেটর নাই, সাউন্ড সিস্টেম নাই, এরকম করে করে বিকজ আপনার সাপ্লায়ারের উপর অনেক ডিপেন্ডেন্সি, এইগুলো দিয়ে একটা একজন বের করে। আরেকটা হচ্ছে আপনার আরেকটু যদি বেশি সময় দিতে চান তাহলে হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, আপনার সাপ্লায়ার যারা আছে, লোকালি আছেন, তাদের সাথে ওয়ান টু ওয়ানে ইন্টারভিউ করেন। আচ্ছা, যেমন এইখানের মধ্যে থেকে কি কি ঝামেলা হতে পারে, সাপ্লায়ারকে যদি জিজ্ঞাসা করেন সে বলতে পারে স্যার আসলে প্রোডাক্টের সেই আপনি যে স্পেসিফিকেশন অনুযায়ী সেটা এত কোয়ান্টিটি নাও পাওয়া যেতে পারে। সো আর কি কি হতে পারে স্যার, দাম বেড়ে যেতে পারে। সো আপনি তাদের সাথে ওয়ান টু ওয়ান বসে যদি আরেকটু টাইম দিতে চান, সার্টেনলি আপনার বিভিন্ন স্টেক হোল্ডারগুলোকে এঙ্গেজ করে আপনি আহ, আহ, মানে লট অফ রিস্ক যেগুলোকে সেগুলোকে বের করতে পারেন। কারণ আমাদের এই স্টেপের কাজই হচ্ছে যাবতীয় যত আছে ওই আদমশুমারির মতো প্রতিটা যত সম্ভব মাথা আছে সেগুলোকে কাউন্ট করে ফেলা। এখন সেকেন্ডে আসবে ওই যে ক্রিকেটের ওভারের 6টা বল, 6টা বলই তো আমি খেলবো না, যেগুলো আমার স্ট্যাম্পের মধ্যে আসবে উইকেটে আসবে সেগুলোকে ব্লক করব, স্ট্যাম্পের বাইরে যেগুলো আসবে সেগুলোকে আসলে খেলার চেষ্টা করব, অনেক বাইরে যেগুলো আসবে সেগুলোকে ছেড়ে দেব। এখন আমার কাছে আসছে হচ্ছে সেম সিচুয়েশনটা, এতগুলো রিস্কের মধ্যে থেকে সবগুলো আমার জন্য ইটস আ কনসিডারেশন না, কিছু কিছু জিনিসগুলোকে কনসিডারেশন। এখানে রিস্কগুলোকে অ্যাসেস করব, অনুধাবন করার চেষ্টা করব যে যেই রিস্কগুলো তো আমরা এখন অলরেডি জানি, এখানের মধ্যে 20টা 15টা 30টার মতো বা 25টার মতো রিস্ক হয়েছে। এখন সব রিস্ক কি আমার জন্য ইম্পর্টেন্ট, আসলে কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না সেটাকে আমরা বের করার চেষ্টা করব। সেটা বের করার জন্য আমরা দুটো দিকে তাকাতে হয়, একটা হচ্ছে এই যে একটা ভয়ঙ্কর ঘটনার কথা বলছেন দ্যাট উই কল ইট রিস্ক, এইটা কত সহসাই এটা আসলে ফিরে আসতে পারে আমাদের মাঝে বা হওয়ার সম্ভাবনা আছে, দ্যাট ইজ নাম্বার ওয়ান, যেটাকে আমরা প্রবাবিলিটি বলি। হওয়ার সম্ভাবনা দুটো কোয়েশ্চেন দিয়ে আমরা চিন্তা করে দেখি এই যে রিস্কগুলোকে যা বের করেছি জানতে পেরেছি তারা কি খাতারনাক নাকি শুধুই একেবারে ওই যে টাইনি কিউট টাইপের ইয়ে। সো এইটাকে বের করার জন্য হওয়ার সম্ভাবনা আছে যেটাকে প্রবাবিলিটি বলার চেষ্টা করছি, যেটা আমরা পি দিয়ে ডিনোট করব, এবং সেখানের মধ্যে থেকে হলে আমার জন্য কতটুকু খাতারনাক হবে দ্যাটস হোয়াট উই কল ইট, যে ইম্প্যাক্টের ক্ষেত্রে। যদিও এটা আমাদের দুইভাবে করার আছে, আমরা আগে একটা ভাবে চেষ্টা করে দেখি। সেখানে পি the probability of that event taking place, and I how bad it's going to মানে স্ট্রাইক ওয়ান্স দ্যাট ওই ইভেন্টটা হয়ে গেলে। সো এই দুইটাকে বের করার চেষ্টা করব। এটাকে আমাদের যেই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা আগে কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট করব। স্যার একটা আপনাদেরকে জিজ্ঞাসা করি, টিচার্স ইভ্যালুয়েশন তো করেন যে রিসার্চে, সেখানের মধ্যে থেকে লেখা থাকে 5টা অপশনস, স্ট্রংলি এগ্রি, এগ্রি, নিউট্রাল, ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, এরকম 5টা অপশনস থাকে। এখন কেউ বলতে পারবেন এটা কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ?
ওই যে আপনারা করেন। quality, কোয়ান্টিটেটিভ। quantitative, আচ্ছা, qualitative না ম্যাডাম যেটা বলেছেন, সোহেল রানা যেটা বলছেন, বোথ আর রাইট। কিভাবে আসে বলি, আপনি ভালো, কতটুক ভালো, দিস ইজ ভেরি সাবজেক্টিভ। সো আমরা কি করছি, ওই কোয়ালিটেটিভটাকে আমরা কনভার্ট করছি কোয়ান্টিটেটিভে। ওই যে আপনাকে বলেছে স্ট্রংলি এগ্রি, হি ইজ এ ভেরি গুড ফ্যাকাল্টি। সো এই গুড ফ্যাকাল্টি, দ্যাট ইজ এ কোয়ালিটেটিভ অর এ সাবজেক্টিভ আনসার, ওইটাকেই আপনি কোয়ান্টিটেটিভে কনভার্ট করছেন। আমরা এখানে সেম কাজটা করি। আমরা এই যে দুর্ঘটনাটা যেটা হবে, বলে খুব খারাপ হবে, একটু খারাপ হবে, কম খারাপ হবে, বেশি খারাপ হবে, এই যে মাত্রাটা, দ্যাট ইজ এ সাবজেক্টিভ ম্যাটার। এইটাকেও আমরা কিন্তু নাম্বার দিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করি। সো আমাদেরও ওই অ্যানালাইসিসটা আমাদের আসলে করার আগে আমরা এইখানের মধ্যে থেকে যে কোনো দুর্ঘটনা হলে আমরা চাইলে সহজভাবে ছোট করে করার জন্য অনেকে 1 থেকে 10 করে, অনেকে 1 থেকে 5 করে। ইট ইজ এন্টায়ারলি আপ টু ইউ, আপনি কত পিক করবেন। সো আপনার হিসাবে অনেকে 1 থেকে 5 করে, কেন করে, যে আপনার প্রতিটা স্কেলটাকে মার্ক করা বা ডিনোট করা আপনার জন্য সহজ হয়। যখন 10 করবেন তখন হচ্ছে আচ্ছা 7টা কি হবে, আচ্ছা তার মানে 5 তো নিউট্রাল, মাঝামাঝি, তাহলে 6টা কতটুক হবে, 8টা কতটুক হবে, ওইটা না আপনার জন্য মানে ওইটাকে লেবেল করা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য সবাই কি করে, 5-এর মধ্যে রাখার চেষ্টা করে। যেখানে 5 যদি হয়, সেই 5টা হবে, আমি যদি প্রবাবিলিটি হওয়ার কথা বলি, তার মানে ওটা হবে মোস্ট লাইকলি, সবচেয়ে বেশি বা ভেরি লাইকলি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে হবে লাইকলি, তার এরপরের মধ্যে হচ্ছে পসিবলি বা নিউট্রাল টাইপের হবে। এরপরে যখন নেমে আসবে তখন হয়ে যাবে আনলাইকলি, আর 1 নাম্বার হচ্ছে ভেরি আনলাইকলি, খুবই মানে ক্ষীণ সম্ভাবনা। সেম ভাবেও ইম্প্যাক্ট হলে ক্রিটিক্যাল অথবা সিভিয়ার ইম্প্যাক্ট হবে, 4 হলে মেজর হবে, 3 হলে হবে মডারেট, 2 হলে হবে মাইনর, আর 1 হচ্ছে ভেরি মাইনর। এই টাইপের করে করে আপনার এইভাবে করে 1 থেকে 5-এর লেবেল করাটা আপনার জন্য সহজ। 10-এর দিকে যেন না, তখন আপনি যখন বসবেন তখন আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাবেন, আচ্ছা আমি 7 মানে কি দিয়েছিলাম। সেই জন্য 1 থেকে 5 যেটাকে লেবেল করা আপনার জন্য সহজ, সেটাকে আপনি করবেন। যেমন 1 হচ্ছে প্রবাবিলিটি হওয়ার হাই চান্সেস আছে, 1 হচ্ছে ভেরি লো চান্সেস। ইম্প্যাক্টের ক্ষেত্রেও সহজ যদি করেন, একেবারে খুবই মাইনর ইম্প্যাক্ট আসবে। 5 হতে পারে ভেরি সিভিয়ার, এরকম টাইপের আপনি করতে পারেন। ইট ইজ এন্টারলি আপ টু ইউ, যেটার মধ্যে থেকে আপনি 1 থেকে 10 নেবেন নাকি 1 থেকে 5। আমার সাজেশন হবে যেখানের মধ্যে থেকে আমরা দেখেছি 1 থেকে 5 ইজ মাচ ইজিয়ার, কারণ লেবেল করতে পারেন ভালো। তার মানে আমার এখানে কি করতে হচ্ছে, দুর্ঘটনাটা বা ঘটনাটা হওয়ার সম্ভাবনা এবং হলে কতটুকু ক্ষতি হবে, সেটা 1 থেকে 5-এ আমরা সবাই মিলে বসে আমরা একটা এগ্রিয়েবল একটা নাম্বারে আসবো। যেমন এটা হতে হলে আপনার আর এখন যদি ধরেন ফর এন এক্সাম্পল, আমরা এখন টুর্নামেন্ট ফুটবল চালু করেছি, সেখানে বৃষ্টি হওয়ার চান্সেস কতটুকু। আমরা তখন দেখলাম এখন তো রেইনি সিজন, বৃষ্টি তো হওয়ার হামেশাই হয়। একটু আমরা ওয়েদার ফোরকাস্টটা দেখলাম, দেখার পর দেখলাম আরে বাবা বৃষ্টি তো আছেই, হওয়ার চান্সেস হচ্ছে ধরেন আপনার 90% বলছে, তার মানে হওয়ার চান্সেস আপনি ধরলে হয়তো 4 অথবা 5-এর দিকে দেখবেন। অনেকে 4.5ও করে। আমরা রিসেন্টলি আরেকটা রেটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রে 4 অথবা 5 দিচ্ছিলাম। পরে একটা রিসার্চ পেপারে দেখলাম রেটিং এর ক্ষেত্রে নট নেসেসারিলি যে আপনার ফুল নাম্বারে যাওয়া লাগবে, আপনি চাইলে ডেসিমালেও যেতে পারেন। সো আমরা 4.5-এর দিকে গিয়েছি। সো আপনি যদি দেখেন 90% চান্সেস অফ রেইন হওয়ার চান্সেস আছে এই উইকে, আপনি তখন প্রবাবিলিটি আইদার 4 অথবা 5, 4.5 হোয়াট এভার আপনি দিয়ে দিলেন। এবং এটা হলে আপনার ইম্প্যাক্টটা কি হবে। সো ইম্প্যাক্ট হলে আমরা তো বৃষ্টিতে আপনার ফুটবল খেলি, এখন সেই জায়গার মধ্যে থেকে খুব বেশি একটা হয়তো ইম্প্যাক্ট হবে না। কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে দেখেছেন, এই যে আমাদের এখন ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, বৃষ্টি হলে তো ক্রিকেট একবারেই খেলা যাবে না। আমাদের হয়তো কনসার্টে আপনারা যারা গত বছর দেখেছিলেন, আমার কনসার্টটা দেখার পরে আসলে এত কষ্ট লেগেছে, এই মাঠটাকে দেখে মনে হয়েছে যে গাবতলী বা অন্যখানে গরুর হাট যেরকম হয়, মাঠের অবস্থা জঘন্য হয়েছিল, সো ওরকম হবে। সো আপনার এখানে রিস্কগুলোকে অ্যাসেস করতে হচ্ছে, হওয়ার সম্ভাবনা এবং হলে কি আপনার ক্ষতি আপনার করছেন। এই অ্যাসেসমেন্টটা আসলে কেন দরকার আছে, অ্যাসেসমেন্টটা দরকার আছে, আমরা
15, 10, 12, 20, 30, whatever the number of risk that we have identified in step 1, সবগুলো রিস্কের প্রতি আমাদের সমান অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন আমরা ওই যে বাছাই বা sortingটা করব, sortingটা কিসের ভিত্তিতে করব? sorting এর ভিত্তিটা হচ্ছে এই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কতটুক আর হলে কতটুক ক্ষতি হবে, এইটার যে স্কোরটা বের করব মাল্টিপ্লাই করে। তার মানে আপনার টোটাল মার্কটা থাকবে হচ্ছে 25-এর রেটিং, 25-এর মধ্যে, কারণ এখান থেকে 1 to 5 ধরেছেন, ওইখান থেকে 1 to 5 ধরেছেন। সো আপনার টোটাল 25-এর মধ্যে আপনার রিস্কের টোটাল নাম্বারটা ভ্যারি করবে। তখন আপনি কি করছেন, যেগুলো 1 থেকে 5 এর মধ্যে আছে সেগুলোকে একেবারেই ট্রিভিয়াল বা একেবারেই ভেরি মাইনর, যেগুলো আসলে আমার উইকে একবার দেখলেই চলবে, হয়তো আমার এরকম টাইপের করছেন। তারপরে ইন্টারভেল রেখেছেন 6 থেকে 14, আপনি ইন্টারভেল রেখে সেগুলোর মধ্যে থেকে মিডিয়াম বলার চেষ্টা করছেন। আবার আপনি বাকিটা যদি চান আপনার, তারপরেও অনেকে আবার চাইলে আপনার আর 3টার জায়গায় 5টাও করতে পারেন। সো 1 to 5, তারপরে হচ্ছে আপনার আর 6 to 11, এরকম করে করে করেও আপনি করতে পারেন। সো আপনার ক্ষেত্রে 3টা ক্যাটাগরি করেছেন। এখন 3টা ক্যাটাগরি আমার কেন প্রয়োজন হবে? কারণ ওই যে হাসপাতালে চিন্তা করে দেখেন, নর্মাল পেশেন্ট যারা কেবিনে থাকে তাদের সারাদিনে একবার ডক্টর ভিজিট করতে আসে। যেগুলো এইচডিইউ এতে থাকে সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে দিনে 2বার, এবং ডাক্তাররা যারা যারা ডিউটি থাকে প্রতি 2 to 3 আওয়ার্সে এরকম টাইপের আসে। সিসিইউতে স্ট্যান্ড বাই অলরেডি ওখানে ডক্টর থাকে এবং থেকে তাকে সবসময় দেখার চেষ্টা করে। এখন তারপরে আল্লাহ মাফ করুক, লাইফ সাপোর্টের কথা যেটা বলছেন সেখানে তো আরো অবস্থায় আছে। সো দ্যাট মিনস আপনার সিভিয়ারিটির উপর চিন্তা করে, আপনি কত ক্রিটিক্যাল, কত ডেঞ্জারাস, সেইটার উপর চিন্তা করে আপনার উপর মনিটরিং, আপনার উপর সার্ভিস দেওয়া হচ্ছে। সেমভাবেও আমাদের রিস্কগুলোকে আমরা এই মাল্টিপ্লাই করে যেই নাম্বারসটা পাচ্ছি, সেই নাম্বারসটা আসলে মূলত দরকার হচ্ছে সেটা আমার জন্য কতটা ক্ষতিকারক, এবং যত বেশি ক্ষতিকারক সেটার জন্য আসলে আমার অ্যাটেনশনটা একটু বেশি দেওয়া দরকার। যেগুলো আপনার 1 to 5 সেটা আপনি মনিটর করবেন অকেশনালি, মাঝে মাঝে সপ্তাহে একবার, হ্যান ত্যান হাবি যাবি এরকম। যেগুলোর মধ্যে থেকে আপনার দেখবেন আপনার খুবই পরিমাণ টাইপের মডারেট আছেন, অ্যাটেনশনের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দ্যাট মিনস মেবি সেটা যদি এভরি উইকে হয়, এইটা হয়তো হবে যে 2 times or 3 times a week। আপনার এরপরের মধ্যে থেকে যে যদি আপনার স্কোরের 15 to 25 এর দিকে আসে, আপনার তখন রিস্ক লেভেল ভেরি হাই, অ্যাটেনশনের পরিমাণ আপনার খুব বেড়ে যাবে। আপনি তখন ফ্রিকুয়েন্টলি দেখার চেষ্টা করবেন, এভরিডে আই গেস। এটার সাথে একটা সাপ্লাই চেনের আরেকটা রিলেশনটা আছে, প্রোডাক্ট ক্যাটাগরি এ, বি এবং সি আমরা করি। তার মানে এ, বি, সি ক্যাটাগরির মধ্যে থেকে এ হচ্ছে আমার বেস্ট সেলিং আইটেম, যেগুলো সবচেয়ে বেশি কাটতি আছে, বি একটু কম, সি আর একটু কম। সো আমার যেগুলো এ টাইপের ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে আছেন, যেগুলো আমার সবচেয়ে বেশি, আমার মানে আমরা বাংলা ভাষায় বলি আমার ঘরের লক্ষ্মী, বিকজ দ্যাটস দ্য ওয়ান মেক্স দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রফিট। সো আমি কি চেষ্টা করব, বারবার বারবার সেখানে দেখার যে ওই প্রোডাক্টের স্টক কতটুকু আছে। বিতে আরেকটু অ্যাটেনশন কম দিয়ে দিব, সিতে আরেকটু অ্যাটেনশন কম দিয়ে দিব। ইভেন ওয়্যার হাউসের কথা যদি চিন্তা করেন, আপনি কি রাখবেন, ওয়্যার হাউসের কথা থেকে যদি একটু দূরে সরে আসি, আপনার ফোন স্ক্রিনে যান, যেই আইকনগুলো সবচেয়ে বেশি ইউজ করেন সেটা থাকে আপনার হোম স্ক্রিনে, যেটা আরেকটু কম সেটা হচ্ছে পরেরটাতে, যেটা আরেকটু কম সেটা আসলে হয়তো থার্ডটাতে অথবা থাকেই না। সেম ভাবেও আমাদের যেগুলোর সবচেয়ে বেশি ইউজ করা হয় সেগুলো আমরা ওয়্যার হাউসের সবার সামনে রাখি। যেগুলো আরেকটু কম ইউজ করা হয় যেটা আরেকটু কম ইউজ করা হয় সেগুলোকে আসলে মূলত আমরা রাখতেই চাই না আমরা, কারণ ওয়্যার হাউসে কোনো জায়গায় নষ্ট করব না। সেম ভাবে রিস্ক যেরকম আমাদের যেগুলো খুব হাইলি ক্রিটিক্যাল, সেটার উপর অ্যাটেনশন আমার দিতে হবে আগের থেকে অনেক অনেক বেশি। এবং এই যে স্কোরিংটার ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল একটু দেখার চেষ্টা করব। কলেজগুলোতে আপনার বিভিন্ন টেকনিক্যাল ফেস্ট টেস্ট হয়, সেই টেকনিক্যাল ফেস্টের ক্ষেত্রে আমরা বেশ কিছু রিস্কগুলোকে আইডেন্টিফাই করেছিলাম। আমরা যদি ওপেন গ্রাউন্ডে হয়, বৃষ্টি হলে আমাদের জন্য হওয়ার প্রবাবিলিটি, এখন যেহেতু রেইনি সিজন, প্রবাবিলিটি ইটস 4 ধরছেন বা 4.5 বা যেটাই ধরছেন, হলে কি হবে, এটা তো ক্রিকেট ফুটবল খেলা না যেখানে খালি গায়ে দৌড়ালে জামা ভিজে গেলেও কিচ্ছু যায় আসবে না। সেখানের মধ্যে থেকে ওপেন গ্রাউন্ডে যদি কোনো আপনার ফেস্টিভ্যাল হয়, বৃষ্টির সাথে সাথে সবাই এদিক দৌড়ায় দৌড়ে চলে যাবে। সো ইম্প্যাক্ট সিভিয়ার হবে। এই দুটাকে মাল্টিপ্লাই করে করে আপনার তখন এরকম করে করে আপনার স্কোরটাকে বের করতে পারছেন। বের করে ওই যে আপনার ক্যাটাগরি যেটা ছিল,
ক্যাটাগরির মধ্যে থেকে আপনার 1 to 5 গুলোকে একেবারে মাইনর ধরেছেন, 6 থেকে 14 সেগুলোকে মিড রেঞ্জ ধরেছেন, আবার 15 থেকে 25 সেগুলোকে সিভিয়ার বা ক্রিটিক্যাল করেছেন। এখন এই জায়গাতে আপনার কাজ হচ্ছে সেই র্যাঙ্কিং করে কোনটা কোন ক্যাটাগরির ক্রিটিক্যাল নাকি সেইটাকে আপনার এটাকে জাস্ট অ্যাসেস করে রেখে দেওয়ার। এটা দিয়ে আপনার সেকেন্ড স্টেপ শেষ হয়ে যাবে, কারণ এখন এর উপর ভিত্তি করে আমার কি কি স্ট্র্যাটেজি হওয়া দরকার সেটা আমি পরবর্তীতে ঠিক করব। দ্যাটস গোয়িং টু কাম ইন আপনার আমাদের যে স্টেপ 3 আছে সেই স্টেপ 3তে সেইখানের মতো থাকবে। সো আমরা যদি পরেরটাতে যাই তাহলে আমরা একটু দেখব যে এই জায়গাতে আমরা কি কি করেছি। স্টেপ 3তে আমরা একটা স্ট্র্যাটেজি মানে কি অ্যাকশন প্ল্যান, ওই অ্যাকশন প্ল্যানটা আমরা তৈরি করব কিসের ভিত্তিতে, আমরা যে সকল রিস্কগুলোকে আইডেন্টিফাই করেছি এবং তাদেরকে র্যাঙ্কিং করেছি, যাদের স্কোর বেশি তাদের হাইয়েস্ট অ্যাটেনশন, মিড রেঞ্জ, উইকলি দেখব, লোয়েস্ট অকেশনালি হতো আপনি ইন এভরি 2 উইকস বা আপনার খুবই কম দেখার চেষ্টা করব। সো আমাদের যখন রিস্কগুলোকে আইডেন্টিফাই করেছি, র্যাঙ্ক করেছি, এখন প্রতিটার এগেনস্টে আমাদের স্পেসিফিক অ্যাকশনস কি হবে সেটাকে আমরা বের করব। আমাদের স্ট্র্যাটেজি 4টা আছে, আমরা বলেছিলাম 4টা স্ট্র্যাটেজিকে মনে রাখার জন্য শপিং মলের MART মার্ট বলি, অথবা বাস এবং ট্রাম TRAM, এই 4টা অপশনস আপনার আছে মনে রাখার জন্য। আপনি যেভাবে সুবিধা সেভাবে আপনি মনে রাখতে পারেন, কারণ এগুলো দিয়ে আপনার পরবর্তীতে কাজ আপনার আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এই মিটিগেটের ক্ষেত্রে আমার কি করা লাগবে। মিটিগেটের ক্ষেত্রে আমরা বলা হয়েছিল আমরা প্রথম 3টাতেই আমরা যত সম্ভব চেষ্টা করব রিস্কটাকে কোনো না কোনোভাবে বাইপাস করে অথবা হওয়ার সম্ভাবনাটাকে কমাই দিতে। প্রথম 3টা স্টেপের কাজে একই, যে আপনি যা খুশি চেষ্টা করবেন করে রিস্কটা যেন কোনোভাবে আসলে হওয়ার সম্ভাবনা কমে যায়, অথবা হলে যেন আপনার আর বিপদটা আসলে মানে মিনিমাইজ করার চান্সটাকে একেবারে মিনিমাইজ করার চেষ্টা করবেন যে কোনো মেকানিজম করে। ফাইনালটা রিটেনটা মানে সেটাকে মেনে নিয়ে আপনার আগাতে হবে, আর কিছু কারণে তার বিপরীতে কি কাজ মাত্র করবেন সেটা আপনি ঠিক করছেন। এখন মিটিগেটের কথা যদি আপনার বলতে হয়, মিটিগেট মানে হচ্ছে অলওয়েজ বলেছিলাম এটাকে বেসিক বাংলাতে গেলে প্রশমিত করা বলে, বা ওইটাকে কমানো বা সহনীয় বা সহনশীল করে নেওয়া, ওইটাকে মানে রিস্কি ঘটনাটা যেন সেটা হওয়ার সম্ভাবনাটাকে প্রশমিত বা কমায় ফেলার কথা বলছেন। তো ওটার ক্ষেত্রে আমাদের অপশন যেটাকে আমরা করেছিলাম, যেটা বলেছিলাম যে আপনার চাইনিজ সাপ্লায়াররা প্রচন্ড প্রবলেমেটিক, বারবার ঝামেলায় পড়ে, ইন্ডিয়ান সাপ্লায়ার্সগুলো বারবার ঝামেলায় পড়ে, ওইদিকে যেন না। আমরা তখন কি করব, ওই যে আমাদের দেখবেন ইন্ডিয়ান বাসগুলো আছে, ইন্ডিয়ান বাসগুলো কয়েকদিন পর পর আপনার লক্ষ্যচক্কর হয়ে যায়, তার জন্য কি করেছেন পিপল ওয়েন্ট ফর ভলভো যেগুলো আছেন সেগুলোতে একটা রিলায়েবল সাপ্লায়ার, তার মানে দুর্ঘটনা হওয়ার জিনিসগুলোকে সম্ভাবনাটাকে কমিয়ে দেন। চাইনিজগুলো বারবার ভেঙে পড়ে, ভলভোগুলো নষ্ট হয়ে যায় আফটার 2 ইয়ার্স বা 2.5 ইয়ার্স বা 3 ইয়ার্স। তার মানে ভেঙে যাওয়াটা যদি বা ব্রেকডাউন অথবা রাস্তায় পড়ে যাওয়াটা যদি একটা রিস্ক হয়, সেই রিস্কের সম্ভাবনাটা কমিয়ে দিচ্ছেন যখন একটা বাজে সাপ্লায়ার বাদ দিয়ে আপনি যখন একটা ভালো সাপ্লায়ার বা রিলায়েবল সাপ্লায়ারের কাছে চলে যাচ্ছেন, সেভাবে করে আপনি কমাতে পারছেন। অ্যাভয়েডটাকে হচ্ছে যেরকম যে কোম্পানি অনেক সময় করে, এটা যদি খুবই রিস্কি হয়ে থাকে, খুবই বিপজ্জনক হয়ে থাকে, ওইটাকে বলে স্যার বাদ দেন, এটা অ্যাড করেন না, ঝামেলা হবে। অনেক সময় ইটস গোয়িং টু বি অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, সেগুলোকে অনেক সময় অনেক স্টেট অফ দ্য আর্ট নতুন, যেটা এখনো পর্যন্ত টেস্টেড ভালো মতো হয়নি, খুবই 1-2টা কোম্পানি ইউজ করেছে, এরকম টেকনোলজি হাইটেক জিনিসপত্র দিয়ে ঝামেলাতে না যেয়ে which is been proven, which is been widely used, সেই জিনিসগুলোকে আপনি নেবেন। পলিটিক্যালি বলা হয়েছে সাউন্ড, পলিটিক্যালি স্টেবল কান্ট্রি ম্যাটার করে। তেল, গ্যাস, যে কোনো আইটেম যখন, হ্যাঁ রানা হ্যান্ড রেজ করেছে, বলেন প্লিজ। স্যার যেমন স্যার এটা কি এক্সাম্পল স্যার অ্যাভয়েডটা আমি কি এটা বলতে পারি না স্যার, যেমন বেসমেন্টে আমি যখন স্যার ওই যে মাটি কাটার যে ব্যাপারটা রেনি সিজনে, হ্যাঁ রেনি সিজনে আমি যদি মাটি কাটা স্টার্ট না করে, ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, আপনি ইয়ে করেন, ওই যে অনেক সময় বিল্ডিং এর ক্ষেত্রে কি করে যে আপনার উইন্টারে প্রচন্ড ঠান্ডা পড়ে, উইন্টারে না করে আপনি পরবর্তীতে আপনার ক্ষেত্রেও যেরকম এক্সকাভেশন করতে গেলে আপনার ইয়ে না করেন,
যদি আপনার ধরেন বৃষ্টির সময় এই সময়টা না করেন, 3 মাস ডিলে করেন বা 4 মাস ডিলে করেন, করে তখন কি করছেন, ওইটাকে অ্যাভয়েড করে আপনি নভেম্বর থেকে শুরু করছেন, আপনি চাইলেও এটা করতে পারেন। এখন আবার অনেকে কি করতে পারে, সেটার জন্য আবার মিটিগেটও করতে পারে। তখন কি করে, এখন এই যে ত্রিপাল দিয়ে দেয় না স্যার পুরোটা ঢেকে, আপনার সমস্ত দিয়ে পুরোটা সেট করে দেয়, তাহলে মানে কি ওই যে বৃষ্টির কারণে আপনার কাজের ডিলে হওয়ার সেই রিস্কটাকে তারা কমায় ফেলছে। আপনি অ্যাভয়েড করতে চাইলে সার্টেনলি আরো 3 মাস পরে শুরু করেন। এই যে আপনার বেসমেন্টের কাজ এখন করলেন না, আপনি করলেন রেনি সিজন চলে যাবে, তারপরে আপনি উইন্টারে শুরু করেন, দ্যাট ইজ অলসো পসিবল। আবার অনেকে করবে যে ত্রিপাল দিয়ে পুরোটা ঢেকে ঢেকে ওইটার রিস্কটাকে একেবারে আপনার মিনিমাইজ করে ফেলার, যেন বৃষ্টি হবে কিন্তু আপনার কাজের মধ্যে থেকে যেন কোনো ডিলে বা ইয়ে না হয়। ভেরি গুড, হ্যাঁ ঠিক বলেছেন। সো ট্রান্সফারের ক্ষেত্রে যেটা জানেন আপনি রিস্ক আছেন, কিন্তু নিজের ঘাড়ে না অন্যের ঘাড়ে দায়িত্বটা দিয়ে দিবেন, অন্যের ঘাড়ে চাপায় দেওয়ার দায়িত্ব আছে। ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট দিয়ে আপনি সবসময় করেন যে কন্ট্রাক্টর যে আছেন, থার্ড পার্টি যে আছেন, ভেন্ডর যে আছেন, তার সাথে আপনার অলরেডি রিস্কটাকে কিন্তু আপনাকে ব্রেকডাউন করতে হয় যে এই কাজ করতে গেলে দিজ আর দ্য রিস্ক দ্যাট ইউ আর এনকাউন্টারিং। এখন উনি যদি সেটাকে মানে কম্প্রিহেন্ড করতে ব্যর্থ হয়, এটা দায়ভার আপনার না। যেমন মার্চেন্ডাইজারের কথা যখন চিন্তা করেন, মার্চেন্ডাইজার কিন্তু সমস্ত কিছু হিসাব করে টোরেই আপনাকে একটা কোটেশন দেয়। এখন সে যদি রিসেন্ট প্রাইসের যে চেঞ্জেসগুলো আছে সেটাকে যদি কনসিডার না করেন, সেটা দায়ভার কিন্তু আপনার না। কারণ আপনি মার্চেন্ডাইজারের কাছে যখন একটা কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছেন থার্ড পার্টির কাছে, সে সকল দায়িত্বতে সকল কিছু বুঝে শুনে সজ্ঞানের সুস্থ মস্তিষ্কে আপনার কাজগুলো দিচ্ছে। ট্রান্সফার করে দেওয়ার কাজ হচ্ছে ওই যে অনেকে এক্সকাভেশন করেন, এক্সকাভেশন করতে গেলে এই যে বৃষ্টিতে ঝামেলা হয়, মেশিন ব্রেকডাউন করে, ভাই আমার ঝামেলার দরকার নাই, আমি আরেকটা কোম্পানিকে দিয়ে দিলাম, তারা মাটি এক্সকাভেশন সমস্ত করে যা যা করার আর পিলার টিলার ইয়ে করার সবটা করে টরে দিয়ে আমাকে হ্যান্ড ওভার করে দিল। সো সেক্ষেত্রে ফিক্সড প্রাইস কন্ট্রাক্টে তার সাথে একটা চলে যান। অথবা রিস্ক যদি হয়, সেই হওয়ার জন্য আপনারা কি করেন, বিভিন্ন কোম্পানির কাছ থেকে ইন্স্যুরেন্সগুলোকে আপনি পারচেস করতে পারেন। ইন্স্যুরেন্স করলে হলে যদি আপনার দুর্ঘটনা ঘটে থাকে, তার জন্য কাভার দেওয়ার জন্য সামওয়ান ইজ অলওয়েজ দেয়ার। বাংলাদেশের পার্সপেক্টিভগুলোতে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদের মানে ভালোভাবে ইউজ করার থেকে খারাপভাবে ইউজ করা অনেক বেশি হয়ে থাকে। চিটাগাংগুলোতে দেখবেন, ঢাকা শহরের অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে এই যে ডেলিবারেটলি পেপারে এসেছে, বাট ইন্স্যুরেন্সের পয়সা তারা ক্লেম করে নিয়ে গিয়েছে। সো তাদের ইনসাইডার ছিল বলেই তাদের, আর তারা যেরকম কন্ট্রাক্টগুলো মিস করেছে বা শিপিংগুলোকে তারা ডেডলাইনগুলো মিস করেছে, তার ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার সেই ভয় থেকেই তারা সমস্ত কভার করার জন্য তাদের ফায়ার টায়ার সবকিছু দিয়ে রেখেছিল। আপনিও আপনি যেরকম ইন্স্যুরেন্স প্রিমিয়াম কিনে ফেললে, তার জন্য এই রিস্কটাকে অ্যাসেস করে আপনার জন্য একটা প্রিমিয়াম সেট করবে। ওই দুর্ঘটনা যদি ঘটে যায়, তাহলে দের ইজ সামওয়ান দেয়ার টু অ্যাকচুয়ালি কম্পেনসেট ইউ। এবং ফাইনালি যেটা হচ্ছে, আপনার এই বৃষ্টি যেটাকে বলেন, মেনে নেন, কিচ্ছু করার নাই। বৃষ্টি তো আপনি ইয়ে করতে পারবেন না, ঘুরাই দিতে পারবেন না, ফ্লাড ঘোরাতে পারবেন না, লোডশেডিং ঘোরাতে পারছেন না, তারপরে হচ্ছে যে আপনার আর আর্থকোয়েক ঘোরাতে পারছেন না, এই যে সাইক্লোন, টর্নেডো, সো অ্যান্ড সো ফোর্থ, এইগুলোকে মেনে নিয়ে আপনার আগাতে হবে। লোডশেডিং এর কথা বলেন, এই যে এখন বৃষ্টির সময় বৃষ্টি, এখন যদি এরকম এমার্জেন্সি হয় যে সোহেল রানা বলছিল যে আমি এটাকে পোস্টপোন বা ডেফার করতে পারবো না, পরবর্তী 3 মাস পরে পারবো না, আপনার যদি এটা হয়ে যায়, ওইটা মেনে নিয়ে যেতে হবে। ইউজুয়ালি আমরা এই রিটেনের ক্ষেত্রে বলি যে রিস্কের এই স্কোরটা এত পাওয়ারফুল হয়ে যায় যেটা আসলে আমার আপনার কন্ট্রোলের বাইরে। সো এই জন্য আমরা অলওয়েজ বাকিগুলোকে চেষ্টা করি সাপ্লায়ার চেঞ্জ করে, আপনার ক্রিটিক্যাল জিনিসগুলোকে এলিমিনেট করে, টাইমটাকে ডেফার করে, অন্য সময় স্টার্ট করে, বিভিন্নভাবে সেইগুলোকে আসলে আমাদের আর আমাদের ফেভারে আনার চেষ্টা করি। বাট যেগুলো দ্যাট অ্যাকচুয়ালি গোজ বিয়ন্ড আওয়ার ইয়েতে, সেই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি আর কিছু করার থাকে না, তখন ওইটাকে রিটেন করেই এটা হবে, এটা হলে আর্থকোয়েক হলে ভেঙে যাবে, অথবা বৃষ্টি হলে আমাদের ইয়ে হবে। টুর্নামেন্টে আমরা এই জন্য দেখবেন একটা রিজার্ভ ডে হিসেবে রাখি। যদি এরকম বৃষ্টি হয়ে থাকে যেখানে আমি আপনি কিচ্ছু করতে পারবো না, আমরা অতিরিক্ত একটা দিন রাখি যে তার জন্য আমার মাঠের ভাড়া অবশ্যই দেওয়া লাগে, তার জন্য আমার হোটেল ভাড়া একদিন বেশি দেওয়া লাগে, সো ফুডের ভাড়া, এরকম সবকিছু ভাড়া দেওয়া লাগবে। এটাকে আমার হাতে রাখতে হয় ইন কেস যদি এরকম বৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আমাদের যেটা বাংলাদেশে হয়েছিল, 5 নেশন টুর্নামেন্ট ছিল হকিতে,
ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়া, মালয়েশিয়া না, ওমান এসেছিল। এবং এটার মধ্যে থেকে সবচেয়ে মজার ঘটনাটা ছিল হচ্ছে বাংলাদেশের টিমকে ওরা এত বাজে ভেবেছিল বলে ইন্ডিয়ান সেকেন্ড টিম না, হকি টিমের, এটা ছিল আন্ডার 19, আন্ডার 21 মনে হয়, সেটা থার্ড টিমটাকে পাঠিয়েছিল। এবং যেই দিন অ্যাকচুয়াল ম্যাচ ডে ছিল ফাইনালের, সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, হকি ফেডারেশনের টার্ফে বৃষ্টির ইয়েতে টার্ফ ফুলে উঠছিল, এত পরিমাণ বৃষ্টি। সো দে অ্যাকচুয়ালি হ্যাড এ রিজার্ভ ডে, বাট তারা ওই রিজার্ভ ডেটা আসলে ইয়ে করবে কিনা বুঝতে পারেনি, মানে ইউজুয়ালি হয় না বাংলাদেশে আসলে এরকম ওরকম টাইপের ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচগুলো হতো না বলেই তাদের প্ল্যান ছিল না রিজার্ভ ডে, বাট ইন্টারন্যাশনাল ম্যাচগুলোর জন্য তাদের এটা একটা প্রোটোকল রাখতেই হয়। এবং ওই রিজার্ভ ডেটা তারা ফাইনালি বাংলাদেশ দেখেছিল যে রিজার্ভ ডেতে আসলে খেলা হয়। তো ওই যে অতিরিক্ত রাজমণি ইশাকাতে ছিল, বিভিন্ন জায়গাতে হোটেলের ভাড়া, খাওয়ার ভাড়া, এই সব টপ ভাড়া, তখন ওরা হকি ফেডারেশনে বলছিল যে আসলে আমরা যদি ন্যাশনাল লেভেলে টুর্নামেন্ট করতাম তাহলে তো আসলে ধরাই খেয়ে যেতাম। ওদের জন্য আমাদের বাধ্য হয়ে আমাদের এই অতিরিক্ত খরচগুলোকে রাখতে হয়েছিল, যদি রিজার্ভ ডে আমার প্রয়োজন পড়ে তার জন্য এই পরিমাণ টাকা আমাদের দিতে হবে। তো মজার জিনিস হচ্ছে বাংলাদেশ লাকিলি চ্যাম্পিয়ন হয়ে যায় ইন্ডিয়াকে হারিয়ে। এখন ইন্ডিয়া সেকেন্ড টিম, থার্ড টিম, যেই টিমই দিক, ট্রফির সব গায়ে তো লেখা থাকে না যে ইন্ডিয়া ফার্স্ট টিম পাঠায় নাই, সেকেন্ড টিম পাঠায় নাই। এবং বাংলাদেশ এত খুশি হয়েছিল, আর আমরা ওই সময় ছিলাম হকি ফেডারেশনে, এবং দেখে আসলে আমরা সবসময় বলছিলাম এবং ওরা সবসময় বলছিল ইয়ে হামারা মানে সেকেন্ড টিম ইভেন নেই হ্যায়। ইট ডাজেন্ট ম্যাটার, ইটস মানে কোনো জায়গাতে লেখা থাকবে না যে ইন্ডিয়া তার সেকেন্ড টিম, থার্ড টিম পাঠিয়েছিল এবং দে গট লস্ট, বাংলাদেশের সাথে বাজেভাবে হেরেছিল। সো রিটেনগুলোর ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই রিস্কগুলো এত পাওয়ারফুল হয়, আমার আপনার আসলে কিছু করার নেই, ওই জন্য ওইটাকে মেনে নিয়ে পরবর্তীতে আমার আগাতে হয়। সো রিস্কগুলোকে যখন আপনি ঠিক করে ফেলেছেন, এখন এই এর পরের স্টেপটাতে আপনার জন্য যেটাতে আসবে, তার মানে কোন রিস্কগুলোকে অ্যাভয়েড করবেন আপনার, তার মানে আমরা কি করলাম, ফার্স্টে সব রিস্কগুলোকে লিস্ট করলাম, সেকেন্ডে কোন রিস্কগুলোর প্রবাবিলিটি, ইম্প্যাক্ট, সেই হিসাবে রেজাল্ট বের করে এই ক্যাটাগরির মধ্যে কোনটা মাইনর, কোনটা মিডিয়াম, কোনটা মেজর রিস্ক হিসেবে ক্যাটাগরি করলাম। করার পর প্রতিটা রিস্কের দিকে আসলাম যে আচ্ছা এই রিস্কটা এটাকে কিভাবে করব। রানা যেটাকে বলছিল যে বৃষ্টি হয়, ওটাকে আমরা অ্যাভয়েড করতে পারি 3 মাস পরে, আরেকটা আনস্টেবল জিনিসপত্র আমরা ইউজ হয়তো করবো না, এরকম করে করে প্রতিটার অ্যাকশন প্ল্যান তৈরি করব। এরপরে যেটা করতে হয়, সো আমার অ্যাকশন প্ল্যান যেহেতু তৈরি করা আছে, আমার ফাইনাল স্টেপে এসে আমার খেয়াল করতে হয় যে এই জায়গাতে আমরা চোখ কান খোলা রাখি। চোখ কান কেন খোলা রাখি? এই যে একটু আগে রিস্কগুলোকে আমরা দেখলাম, কোনগুলো মেজর, কোনগুলো মিডিয়াম, কোনগুলো মাইনর, কোনগুলোকে অ্যাভয়েড করব, কোনগুলোকে থার্ড পার্টির কাছে দিয়ে দিব, কোনগুলোকে মেনে নিয়েই রিজার্ভের জন্য পয়সা রেডি করে রাখবো। এখন খেয়াল করতে হবে কোন রিস্কগুলো আসলে এখন বাস্তবে হচ্ছে। যেই বাস্তবে যখনই রিস্কগুলো হবে, সাথে সাথে আমার এই অ্যাকশনসে যেতে হবে, রিস্কগুলো হচ্ছে কিনা, হলেই আমার সেই কাজগুলো করতে হবে। এই জন্য রিস্ক তো কেউ না কেউ, দুর্ঘটনা হলে তার জন্য তো কেউ না কেউ কাউকে একটা ফোন করতে হবে যে ভাই এটা হয়েছে। সো এবং রিস্কের যে অ্যাকশন, ধরেন ফর এন এক্সাম্পল, এই যে বৃষ্টি হচ্ছে এখন, আমি এখনই আমার পাইলিং এর বা কাজ করব, তার মানে আমার ত্রিপাল তো ভাড়া নেওয়া লাগবে। এটা তো নিশ্চয়ই আমি মুখে বলে দিলেই হবে না, কোনো ভেন্ডার বা কেউ আমার সাপ্লায়ার, তার সাথে তো কথা বলতে হবে। তার জন্য তো একজন নিযুক্ত ব্যক্তি দরকার যে ওর সাথে কমিউনিকেট করবে, কমিউনিকেট করে এই রেট বা ঠিক করবে। সেই জন্য আমার একটা ব্যক্তিকে নিযুক্ত করতে হবে, সেটাকে আমি হয়তো সোহেল রানাকে করে দিলাম। এটাই আমরা এইখানে তৈরি করব। এখানে একটা আমরা বিরাট বড় অনেকগুলো কলাম দিয়ে একটা লগ বুক তৈরি করব। এই লগ বুকটা, সেটাকে বলা হয় রিস্ক রেজিস্টার। এবার একটু লগ বুকের কলামগুলোকে একটু দেখি। প্রথম কলামটার মধ্যে থেকে আইডি থাকে বা সিরিয়াল নাম্বার, যেটা রিস্ক হলে, প্রথম রিস্ক হলে R1, R2, R3 দিয়ে দিয়ে আপনার যেটা সুবিধা এইভাবে করে করে নামতে থাকে। তার মানে এই আইডি যেটা আছেন, আইডিতে বেসিক্যালি আপনার থাকবে রিস্ক, প্রথমটা হলে 1, 2, 3 এভাবে আসবে। সেকেন্ডটা হচ্ছে এইটা কি রিস্ক, এটা কি ওই যে বৃষ্টি হচ্ছে, রেইন স্টর্ম, ওই রিস্কের নামটা লিখেন। এটা কি আর্থকুয়েক, লোডশেডিং এর কথা বলছেন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরেন কম্পিউটার ব্রেকডাউন, স্ক্রিন ব্রেকডাউন কিনা, তারপরে
যেই রিস্ক সেটাকে লিখেন। লেখার পর এটাতে হচ্ছে এই রিস্কটা হওয়ার সম্ভাবনা কতটুকু, 1 থেকে 5। আমরা দেখেছিলাম 1 মানে হচ্ছে ভেরি মাইনর, একেবারে ভেরি লো ও চান্সেস অফ অকারিং, আর 5 হচ্ছে হাই চান্সেস। সেমভাবে হলে কি হচ্ছে, 1 হচ্ছে কিচ্ছুই না, ওই টুঙ্কু পিঁপড়ার কামড়ের মতো, 5 হচ্ছে হলে একেবারে ভেরি আপনার আর সিভিয়ার হবে। এই দুটোর মাল্টিপ্লাই করেন, পি এবং আই দিয়ে মাল্টিপ্লাই করে যে স্কোরটা হবে সেই স্কোরটা মূলত 25-এ হবে। 25-এ হলে আমরা একটু আগে কি দেখেছি, 1 থেকে 5 পর্যন্ত যেই স্কোরটা আসবে যেটা, সেগুলাকে আমরা একেবারে মাইনর রিস্ক ধরেছি। 6 থেকে 14 সেটাকে মিডিয়াম ধরেছি, এবং 15 থেকে 25 সেটাকে ক্রিটিক্যাল বা সিভিয়ার ধরেছি। সেটার সাথে কি করেছি, 1 থেকে 5 যেটা আছে সেটার অ্যাকশনসটা হচ্ছে, বা সেটাকে মনিটর করব, খুবই স্লো হতে পারে, ওয়ান্স আ উইক হতে পারে, সেকেন্ডের মধ্যে, অথবা 2 টাইমস এ উইক। যেগুলো 6 থেকে আসবে, স্কোর বাড়তে থাকবে, সেগুলোর জন্য মনিটরিং আরও বাড়বে, তারপরে মনিটরিং আরও বাড়বে। এখন রেসপন্স স্ট্র্যাটেজির মানে কি, ওই যে আমাদের 4টে এখানে লেখা আছে মার্ট, দোকান, আপনি কি মিটিগেট করবেন, নাকি আপনি ওইটা ওইখানে অ্যাভয়েড করবেন, নাকি আপনি সেটা ট্রান্সফার করবেন, নাকি রিটেইন করবেন, এই 4টার মধ্যে কোনটা করবেন, এটা আপনাকে লিখতে মেনশন করতে হবে। এখন রিস্ক তো একটা আছে, রিস্কেরটাকে কমানোর জন্য তো আপনার একটা অ্যাকশন নিতেই হবে। আপনার জ্বর হলে প্যারাসিটামল, তারপরে ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক, তার মানে অ্যাকশন তো একটা নিতেই হচ্ছে। ওই অ্যাকশনটা কি হবে, লোডশেডিং হলে কি করবেন, জেনারেটর নেবেন। তারপরে হচ্ছে আপনার যদি রেইন হয়, বৃষ্টি হচ্ছে ওপেন ইয়েতে, তখন কি করবেন, ইউল্যাবের ভিতরের যে যতগুলো রুমগুলোকে আছেন রুমগুলোকে বুক করবেন, অথবা ক্যাফেটেরিয়া বুক করবেন। তার তো নিশ্চয়ই একটা, তার মানে এই অ্যাকশনটা কি, আপনার রেসপন্সটা কি, সেইটা আসলে আপনি ঠিক করবেন। এরপরে রিস্কের জন্য ওই যে অ্যাকশনটা বললেন, তার মানে যে আমার রুমটা বুক করতে হবে, ক্যাফেটেরিয়া বুক করতে হবে, এটা শুধু লিখলেই তো হবে না, কোনো ব্যক্তিকে তো আপনি অ্যাকাউন্টেবল বানাবেন। আমি সোহেল রানাকে বানালাম, তার মানে এইটার ওনারটাকে সোহেল রানা, তার মানে বৃষ্টি হলে আমার জন্য ইনডোরের যে ব্যবস্থাটা করতে হবে সেই ব্যবস্থার বুকিং এর দায়িত্ব সোহেল রানার। সো এরপরে স্ট্যাটাসের মধ্যে থেকে সোহেল রানাকে তো আমি দায়িত্ব দিয়েছি, ও কি করেছে, ও কি কনফার্ম করেছে, নাকি এখনো আপনার ইয়েট টু বি কনফার্ম, এখনো পর্যন্ত কমিউনিকেশন চলছে। সো আমরা কোনটা করেছে এইটাকে তার মেনশন করতে হবে। এইটাই যখন প্রতিটা রিস্কের এগেনস্টে একটা, তার মানে এই পুরো যেইটা দেখছেন যতগুলো কলাম রাখা আছে, এই রোটা হবে একটা রিস্কের জন্য। আপনি যদি 30টা রিস্ক হয়, 40টা রিস্ক হয়, সেই সকল রিস্কগুলোর রিস্ক কি, রিস্ক হওয়ার সম্ভাবনা কতটুক, হলে ক্ষতি কতটুক, মাল্টিপ্লাই করে স্কোর কতটুক, এটা কি করবেন, এই মার্টের 4টার মধ্যে কোনটা করবেন, তারপরে আপনার এইটার রেসপন্সটা কি হবে, ট্রান্সফার করে দিবেন কোনো কন্ট্রাক্টরকে, সেই জিনিসগুলোকে লিখছেন। এটার জন্য কন্ট্রাক্টরকে যে ট্রান্সফার করছেন, এটা কে কন্ট্রাক্টর সিলেক্ট করবে, এটা পিয়াল দাস সিলেক্ট করবে। এখন পিয়াল দাস সেই কন্ট্রাক্টর সিলেক্ট করেছে, সেটা হচ্ছে স্টেটাসে। প্রতিটার জন্য আপনার একটা একটা করে কলাম আপনার এখানে থাকা লাগবে। এইটাই যদি আমি একটা দেখতে চাই, তাহলে একটা ফুটবলের টুর্নামেন্টের ক্ষেত্রে যদি বলা হয়, এই যে দেখেন রিস্ক দিয়েছে R1 প্রথম রিস্ক, R2 R3 R4 করতে করতে আপনার যতগুলো রিস্ক এরকম আর এর দিয়ে সিরিয়াল ওয়াইজ নামতে থাকবে। রিস্কের কি ঘটনা ঘটেছে, রেইন অন দ্য ইভেন্ট ডেতে ওপেন গ্রাউন্ডে যদি হয়, তো এটার আর কি হবে, তখন সেইখানের মধ্যে থেকে, এখন বৃষ্টির সিজন হওয়ার চান্সেস অনেক বেশি, সেখানে 4 হলে আপনার ইভেন্টের মোটামুটি অবস্থা 12টা বেজে যাবে, তার মানে স্কোর 20। এইটাকে আপনি কমানোর চেষ্টা যখন করছেন, অপশনস আপনার আছে, আপনি কি করছেন, এই যে সমস্ত ইনডোরের আমাদের রুমগুলো যেগুলো আছে, নিচতলার যে রুম আছে, ক্যাফেটেরিয়া আছে, এটা বুক করে রেখে দিচ্ছেন। এবং এইটার দায়িত্বটা কার, ইভেন্টের যে লিড দিচ্ছে। ধরেন আমি পিয়াল কাকে জানি সবচেয়ে বেশি মারে, আমাদের সেই ভদ্রলোকটা কোথায়, সো লাভি হ্যাঁ, লাবিবকে ধরেন ইভেন্ট লিড, লাবিবকে দায়িত্ব দিলাম। এখন লাবিব কি করছে, স্ট্যাটাসটা কি, ইন প্রোগ্রেসের কথা বলা হচ্ছে। সো ইন প্রোগ্রেসের মধ্যে হচ্ছে
লাবিব হয়তো রেজিস্ট্রার স্যারকে বা ইমেল করেছে, সেই রেজিস্ট্রার স্যারকে ইমেল করাতে এখনো পর্যন্ত রেজিস্ট্রার স্যার কনফার্ম করেনি, এটা চলমান অবস্থায় আছে, স্টেটাসটা লিখতে হবে কি করেছেন। এখানে অনেকগুলো দেওয়া আছে ওপেনের মধ্যে থেকে, সেটার মধ্যে থেকে সে কি করেছেন যে ওপেনের এই স্টেটাসগুলো একটু মানে বলে দিই। ইন প্রোগ্রেস মানে আমি রিস্কটাকে অ্যাকনোলেজ করেছি, তার জন্য পদক্ষেপ নিয়েছি, যথাযথ ব্যক্তির সাথে যোগাযোগ করেছি, কিন্তু সেই যথাযথ ব্যক্তির কাছ থেকে আমি এখনো ফাইনাল কনফার্মেশন পাইনি। কনফার্ম মানে তো হচ্ছে ধরেন রেজিস্ট্রার স্যারকে বলেছেন, স্যার অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ ইজ ডান। এখন ওপেনের মানেটা কি হচ্ছে, এই রিস্কটাকে আমরা আইডেন্টিফাই করেছি, রেটিং করা আছে সব, এর বিপরীতে অ্যাকশন যেইটা নেওয়ার আছে, এখানে কি দেওয়া আছে যে কিপ ব্যাকআপ স্পিকারদের লিস্ট, এইটাকে আমি কনসিডার করেছি, অ্যাকনোলেজ করেছি, কিন্তু এখনো আমি পর্যন্ত পদক্ষেপ নেইনি। সো এইটা ওপেন থেকে উনি যখন পদক্ষেপ নেবেন তখন ইন প্রোগ্রেসে চলে যাবে, যখন পদক্ষেপের পর কনফার্ম হয়ে যাবেন তখন কিন্তু কনফার্ম হয়ে যাবেন। তার মানে বর্তমানে স্টেটাসটা কি, সেই স্টেটাসটা আপনাকে মেনশন করতে হবে, বিকজ এইটা দিস ইজ এ ডকুমেন্ট যেটা তৈরি করে এক ব্যক্তি না, অনেকগুলো ব্যক্তি। এই ডকুমেন্টটা সার্কুলেটেড হয় এক ব্যক্তির কাছে না, প্রজেক্টের যারা যারা আছেন সবার কাছে, সো দ্যাট মানুষ দেখতে পারে কোনটার প্রোগ্রেস, কোনটার কি কতটুকু আছে। এইখানের মধ্যে থেকে ইন প্রোগ্রেস বলেছিলাম, পদক্ষেপ নিয়েছি কিন্তু কনফার্মেশন পাইনি। ওপেন মানে এখনো পর্যন্ত আমি পদক্ষেপ নেওয়া শুরু করিনি, রিস্কটাকে আমি অ্যাকনোলেজ করেছি, কিন্তু আমার যার দায়িত্ব আছে পিয়ার হেড, সে এখনো সেই দায়িত্বটা কাজ শুরু করেনি। বাট এটা কিন্তু করতে সার্টেনলি আপনার হবে, যে রিস্কটাকে আপনি অ্যাকসেপ্ট করেছেন, তার মানে তার জন্য আপনার পদক্ষেপ নিতে আপনার হচ্ছে। সো পদক্ষেপ যেটি নিতে হচ্ছে সেই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করা মানে কি, ওই যে রিটেন করার, ভাই এই রিস্কটা আছে, এই তো ওই যে শেখ মুজিব বলেছেন না, তুমি রিয়েলিটি মেনে নাও, রিস্কটা আছে, আমার কাজ করতে হবে। যদি স্পিকার না আসে, লাস্ট মিনিটে ক্যান্সেল করে, তার মানে নিশ্চয়ই আমার অন্যান্য স্পিকারকে রাখতে হবে। এটা এখনো ওপেন আছে, এখনো কোনো পদক্ষেপ নেয়নি। পিয়ার হেড মাস্ট টেক দ্য অ্যাকশন, সেটা নিয়ে সেই স্ট্যাটাসটা চেঞ্জ করে দিবে। এখন আমরা তিনটাকে দেখেছি, আরেকটা টার্ম আছে যেখানে মনিটরের কথা আমরা বলেছি। সো মনিটরের ট্রেনিং এর ক্ষেত্রে থেকে দেখবেন এইটার স্কোরটা কতটুকু, খেয়াল করে দেখেন তো, স্কোরটা হচ্ছে একেবারে 6, তার মানে খুবই ছোট রেঞ্জের মধ্যে থেকে পড়ছে রিস্কের হওয়ার। সো সেই জায়গার মধ্যে থেকেও কি করেছেন যে ওইটাতেও একটু দেখবেন, এই জায়গাতে উনি ভদ্রলোক ট্রান্সফার করে দিচ্ছেন। ট্রান্সফার কার কাছে দিয়েছেন, ওই যে ভেন্ডর বা সাপ্লায়ারের কাছে, এবং ভেন্ডরের কাছে যে সাপ্লায়ারের কাছে ট্রান্সফার করে দিবেন, এটার দায়িত্ব দেওয়া হয়েছে লজিস্টিক ডিপার্টমেন্টের যে হেড আছেন সেখানে। কিন্তু উনি এখনো পর্যন্ত মনিটরিং মানে উনি খেয়াল করছেন, এখনো পর্যন্ত উনি ওইটার জন্য কোনো পদক্ষেপ নেননি। সো এই যে টোটাল জিনিসটাকে দেখছেন, দ্যাট এই একটা পুরো চার্টটাকে বলা হয় রিস্ক রেজিস্টার, যেটা আপনার করেন হচ্ছে সবার লাস্টে, কিন্তু সেটা শুরু করেন রিস্ক অ্যাসেসমেন্ট থেকে, সরি রিস্ক আইডেন্টিফিকেশন, সেকেন্ডে অ্যাসেসমেন্ট, তারপর স্ট্র্যাটেজি, এরকম করে সবগুলো মিলে আপনার এই ডকুমেন্টটাই তৈরিটাই হচ্ছে আপনার রিস্কের এইটার কাজ। সো রিস্ক ম্যানেজমেন্টটা জন্য সকল 1 2 3 4 স্টেপ শেষ করার পর এরকম একটা টেবিল আপনার হাতে চলে আসবে, যেটা দিয়ে আপনার কাছে ক্লিয়ারলি থাকবে এই দুর্ঘটনা ঘটলেই আপনার এইটা করতে হবে, ওইটা করতে হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে, রিস্ক আপনি 30টা আইডেন্টিফাই করেছেন, এখন এই 30টাই কি আপনার ফিক্স থাকবে, নাকি রিস্কের নাম্বার বাড়তে পারে, বাড়ার কোনো চান্সেস আছে? দেখতে পাচ্ছি। প্রজেক্টের মধ্যে যেমন দেখেন হঠাৎ ইন্ডিয়ার সাথে ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গিয়েছে, নতুন সর্ট অফ রিস্ক রাইজ করেছে, রিস্কটা ক্লিয়ারলি আপডেটেড হতে পারে। যদি আপনার ইন্ডিয়ার সাথে আমাদের ইয়েটার কারণে কোনো থাকে, তারপরে হচ্ছে ব্যাংকের এখন ডলারের ক্রাইসিস, এরকম যদি ইয়ে থাকে, রিস্ক পিরিয়ডিক্যালি আপডেটেড হতে থাকে। সো এই কারণেই দেখা যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, ওই চলমান প্রক্রিয়া, যে এই 4টা ধাপ শেষ করেই থেমে থাকে না, অলওয়েজ মনিটর করে নতুন রিস্ক তৈরি হলেই, ইন্ডিয়ার সাথে হয়েছে, ইউক্রেনের সাথে যুদ্ধ হয়েছে, তারপরে আরও ইস্যুস তৈরি হয়েছে। সো এরকম যেমন আপনার কোকের ক্ষেত্রে দেখেন, এই যে ইসরায়েলের এইটার কারণে অনেক প্রবলেম হয়েছে, এবং আপনি এটা খেয়াল করে দেখেছেন যে
নতুন একটা মুভি, ওই যে আমাদের ইয়ে ছিল ওয়ান্ডার ওম্যান, ওর একটা মুভি কিন্তু লেবাননে ইয়ে করেছে, ওরা ওইটাকে বয়কট করে দিয়েছে। সো বিকজ শি ইজ অ্যান ইসরায়েলি অ্যাক্ট্রেস, তাই এটা তো আগে কেউ চিন্তা করেনি। এরকম নতুন কারণে রিস্কগুলোও আপনার শুরু হয়ে গেছে বাংলাদেশে। প্রাণের ব্যবসা তো এখন মানে উঠতে উঠতে উঠতে, কোকের ব্যবসা খারাপ হয়ে গিয়েছে, প্রাণের ব্যবসা এখন উঠতে উঠতে একেবারে 6 লাখ হয়ে গিয়েছে। সো এই রিস্ক রেজিস্টারটা দিয়েই মূলত আপনার কাজটা আসলে শেষ হয়। আমরা